আলমিন ভাই, এই যে বিষ খাওয়া যে রুগী, আপনার বিষ খাওয়া রুগী, তারপর হচ্ছে আপনার গলায় ফাঁস দেওয়া রুগী, এগুলো আপনার কিভাবে আইডেন্টিফাই করেন বা কিভাবে শনাক্ত করেন যে উনি বিষ খেয়ে মারা গেছে বা উনি আপনার ওই গলায় ফাঁস নিয়ে মারা গেছে? জি, এগুলো আইডেন্টিফাইয়ের ক্ষেত্রেই দেখা গেছে যে যখন একটা লোকে ইচ্ছাকৃতভাবে ফাঁসি নেয়, তখন হইব একটা ধরন গলাতে প্রচুর পরিমাণের দাগ হইব। কারণ সে যদি ইচ্ছাকৃতভাবে ফাঁসি নেয়, তার শরীরের সম্পূর্ণ ভারসাম্য সম্পূর্ণ নিচ দিকে টানবো, তখন তার গলাতে এই মেন যে ইটা আছে, ঠিক আছে, এই গণনটা এটা ভিতরে ভাঙে যাব, হয়তো চ্যাপ্টা হয়ে যাব। আর যখন একটা লোকে এই তাকে মায়েরা যদি ঝুলায় রাখে, তা সেক্ষেত্রে অন্যটা আসবো যে গলায় তেমন কোনো দাগ হইব না, বা তার ওরকম কোনো কিছু ভিতরে ভাঙবো না, এটাই আর কি। আর ওই বিষ খাওয়া রুগীর ক্ষেত্রে? বিষ খাওয়া রুগীর ক্ষেত্রে দেখা গেছে যে সে যদি ইচ্ছাকৃত বিষ খায় বা কেউ তারে খাওয়ায়, সেটার বোঝার ক্ষেত্রে দেখা গেছে যে যখন তাৎক্ষণিক এই যে ওইটা বোঝার উপায় হচ্ছে সময়ের দিক দিয়া। কারণ সে যদি ইচ্ছাকৃতভাবে বিষ খায়, তাহলে তার আত্মীয় স্বজন দেখা গেছে দ্রুত সময়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিয়ে যায়। আর যখন তারে কেউ মাইরে খাওয়ায়, তখন তার যে পাকস্থলী আছে, ওই পাকস্থলী পুড়িয়া একবারে লাল হয়ে যায়। এটাই বোঝার উপায়? জি। এমনি আপনার আপনার যে পোস্টমর্টম করার পরে যে লাশগুলা কতক্ষণের ভিতরে আপনার এই প্রসেসিংটা সময় কতক্ষণ লাগে? যে আপনার একটা লাশ আসার পরে এটাই আপনার লাশ ঘরে বা আপনার পোস্টমর্টম ঘরে কতক্ষণ থাকবে? ওইটা ওইটা আসলে নির্ভর করে পার্টির উপরে। যে অনেকে চেষ্টা করে যে আমার লাশটা আমি পোস্টমর্টম করাবো না বা মামলা করব না, আমাদের লাশটা আমরা বিনা ময়নাতদন্তে নিয়ে যাব, ঠিক আছে। তখন দেখা যায় কি যে আমাদের যে থানার কর্তৃপক্ষ অফিসার ইনচার্জ থাকে, তখন তার কাছে একটা ফর্ম ফিল আপ করে দেয় বিনা ময়নাতদন্ত লাশটা নেওয়ার জন্য। তখন যদি ওসি সাহেব বিবেচনা করে দেখে, বিশ্লেষণ করে যে যদি দেওয়ার হয়, তখন দিয়ে দেয়। আর যেটা সন্দেহজনক হয় সেটা আর দেয় না, সেটার জন্য এই লাশঘরের মর্গে পাঠিয়ে দেয় পোস্টমর্টমের জন্য। আর হচ্ছে আপনারা তো এখানে কাজ করতেছেন, আপনাদের কি ওই থানা থেকে আপনাদের স্যালারিটা কেমন আসে বা বেতনটা কীভাবে পান? বেতনটা কি আসলেই সরকার থেকে নির্ধারিত? না না, এটা সরকার থেকে নির্ধারিত না। বিষয়টা হচ্ছে এটা, এই যে কাজগুলো আমরা করি, এই কাজগুলো হচ্ছে প্রশাসনের কাজ। এগুলো হচ্ছে প্রশাসনের কাজ। তো প্রশাসনরা তো আর এগুলা কাজ করে না, ওই বিধায় আমাদেরকে আর কি রাইখা নিছে। যখন মার্ডার হোক, পচা টসা নদী থেকে উঠাইতে হয়, মাটির তল থেকে উঠাইতে, তখন আমাদেরকে সংবাদ দেয়, তখন আমরা যাই এই কাজগুলো করে দিই। আরেকটা প্রশ্ন করব, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা সবাই কিন্তু একটা ডোম ডোম যে মর্গের যে ডোম, এটা নিয়ে কিন্তু আমাদের সবার জীবিত একটা কৌতূহল যে আসলে তারা লাশ তোলার সময়, লাশ কাটার সময় বিভিন্ন ধরনের নেশা করে, মদ খায়, গাঁজা খায়, বিভিন্ন ধরনের কেরোসিন না কি কি ইউজ করে। আসলে এটা কতটুকু সত্য ভাই, আপনার কাছে জেনে নিই আমরা। না, বিষয়টা হচ্ছে আসলে হাতের আঙ্গুল যখন পাঁচটা সমান না, মানুষও পাঁচটা সমান হতে পারে না বা কখনো হবেও না। অনেকেই নেশা করেন, নেশা ছাড়া দেখা গেছে লাশ ধরতে পারে না, অনেক সময় করতে পারে না। আমি নেশা পানি করি না, এতটুকু আমি বলতে পারবো, তো অন্য জনেরটা আমি বলতে পারবো না। অনেকের ক্ষেত্রে ভিন্ন হতেও পারে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে ভিন্ন হইতেও পারে, কিন্তু আমি নেশা পানি করি না, এটা আমার ক্ষেত্রে আমি গ্যারান্টেড, বা আমার এলাকায় সবাই গ্যারান্টেড। তো অন্য জনেরা এটা নেশা ছাড়া পারে না, এটা মানুষের যে বলে এটা সত্য। লাশ কাটার ক্ষেত্রে এরকম কখনো কোনো লাশের প্রতি আপনার কষ্ট লাগছে? না না, এরকম কষ্ট বড়দের ক্ষেত্রে লাগে নাই। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মাসুম কিছু কিছু বাচ্চা যায় 5-7 বছর, বা তার চাচারা যে জমি জমার কিছু সংক্রান্ত থাকে, তখন ওই দেখা গেছে বাবার সাথে করতে পারে না, ভাইয়ের সাথে বা ভাবির সাথে এগুলো সম্পর্ক দেখা গেছে যে করে উঠতে পারে নাই, তখন এই জিতটা দেখা যায় যে এই যে ছোটো ছোটো বাচ্চারা এদের সাথে মিটাই মায়েরা জঙ্গলে ফেলাইয়া দেয় বা খালে ফেলাইয়া দেয়, মায়েরা মাটি চাপা দেওয়া হয়। তখন যখন ওই কাজগুলো আমাদের হাতে দেয়, তখন অনেক কষ্ট লাগে। তো লাশ কাটার সময় কি কখনো আপনার ওই লাশের যে ওয়ারিশ বা লাশের যে লোক, তাদের দ্বারা আক্রান্ত হয়েছেন বা কোনো আপনার এরকম কোনো ভিতরে পড়ছেন, বিপদের ভিতরে পড়ছেন যে তারা আপনার উপরে আক্রমণ করতে আসছে বা করতে আসছে? না না, এটা আসলেই এটা কখনো হয় নাই। যে আমরা যখন কাজ করি, আমরা তো যা একটা ব্যক্তি যখন মারা যায়, তার ফ্যামিলি তো আমাদেরকে কিছু বলতে পারবো না, কারণ আমরা তো আর ওনাদের কাজ করি না। যখন আমরা এই প্রশাসনে অনুমতি দেয়, তখন ওই অনুমতি দেখা গেছে যে লাশটা এই ময়নাতদন্ত করার জন্য কিছু রিপোর্ট, সুরতল রিপোর্ট, তারপরে
এই হস্তান্তর রিপোর্ট কিছু রিপোর্ট আছে, এগুলা তৈরি করে থানা থেকে যখন এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বা বিভিন্ন এলাকায় দেখেন এই জামালপুর হয় বা ঢাকা, এগুলো তো আসলে পাবলিকের দ্বারাতে আমাদের দ্বারাতে কখনো সম্ভব না যে আমরা ইচ্ছাকৃতভাবে পোস্টমর্টম করে এলাম। এগুলা ওই দেখা গেছে থানা পর্যায়ে অফিসার ইনচার্জ অর্ডার দিয়ে দেয়, এই যারা যে আয়ু থাকে সে এগুলা প্রতিবেদনগুলো কমপ্লিট করে কনস্টেবলের হাতে দেয়, কনস্টেবল নিয়ে ডাক্তারের কাছে জমা দেয়, পরে ডাক্তার সাহেব আসলে আমাদেরকে অনুমতি দেয়, পরে আমরা কাজ করি। এখানে আমাদের হাত নেই। তো ভাই আসলে আপনি অনেকক্ষণ আমাদেরকে সময় দিলেন, না কি বলবো আসলে এগুলো তো আমরা জানি না, আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম। তো আজকে আপনি আমাদেরকে অনেকটু সময় দিয়েছেন, তো আপনার সুস্বাস্থ্য কামনা করি, সবসময় ভালো থাকেন আলোয়ন ভাই। মানে আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনার জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকেন, আলোয়ন ভাইয়ের জন্য দোয়া করবেন। আলোয়ন ভাই সত্যি মানে ময়মনসিংহের ভিতরে আপনার খুবই একজন ভালো মানুষ, যতটুকু জানতে পারছি খুবই ভালো মনের মানুষ, এরকম মানুষ হয় না। ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। চলুন ভাই, কষ্ট দিলাম অনেকক্ষণ। এখন কি করবেন ভাই?